একটা দর্পণে লক্ষ্যবস্তু এ বি এর বিবর্ধন নির্ণয় করতে বসে, নির্ণয় করতে বসে কি বিবর্ধন এল প্রাইম বাই এল। এই দুইটা সূত্র দিয়ে বিবর্ধন বের করা যায়। তো আমার কোশ্চেনে ডাটা যেটা দেওয়া থাকবে আমরা বিবর্ধনটা সেই সূত্র ইউজ করে বের করব, বুঝছো? এখন দেখো আমাদের এখানে সিপি দেওয়া আছে, অর্থাৎ এই সি থেকে পি পর্যন্ত দূরত্ব, এবং পিবি দেওয়া আছে, পি থেকে বি পর্যন্ত দূরত্ব দেওয়া আছে। তাহলে এটা যদি এবি হলো লক্ষ্যবস্তু, এবি লক্ষ্যবস্তু, সেই লক্ষ্যবস্তুকে আয়নার সামনে রাখা হয়েছে, তাহলে এই সিপি মানে কি? সিপি কিসের দূরত্ব? সিপি হলো, দেখো সিতে এখানে হলো বক্রতার ব্যাসার্ধ, তাহলে সরি সি হলো বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র থেকে পি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি? বক্রতার ব্যাসার্ধ। কারণ মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে আমরা বলি বক্রতার ব্যাসার্ধ। তাহলে সিপি হলো বক্রতার ব্যাসার্ধ। পিবি কি? পি থেকে বি পর্যন্ত। আমরা সব সময় দূরত্ব মাপি মেরু থেকে, আয়নার মেরু থেকে, তাহলে আয়নার মেরুটা এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা হলো বক্রতার ব্যাসার্ধ, আর এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা হলো লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে এখানে পি থেকে বি পর্যন্ত দূরত্বটা হলো লক্ষ্যবস্তুর দূরত্ব। ক্লিয়ার? এখন আসো আমরা এখান থেকে কিভাবে বিবর্ধন বের করা যায় সেটা সহজে নির্ণয় করব। এখন আমাদের এই বিবর্ধনে এই দুটার মধ্যে দেখো কোনটা ইউজ করা যাবে এই সূত্রে, এই সিকিউ কোশ্চেনটাতে। দেখো এই দুইটা বিবর্ধনের মধ্যে এখানে কিসের মান আছে? এখানে আছে পিবি। পিবি মানে হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব দেওয়া আছে, এখানে কিন্তু বস্তুর দৈর্ঘ্য নাই। এই এল এবং এল প্রাইম এবং এল এটা দিয়ে দৈর্ঘ্য বোঝায়, এখানে কি দৈর্ঘ্য আছে? যেহেতু দৈর্ঘ্য নাই, এই কারণে এই সূত্র দিয়ে বিবর্ধন বের করা যাবে না। তাহলে বিবর্ধন বের করতে গেলে এই সূত্র লাগবে, এটা আমরা কনফার্ম হওয়ার পরে তোমরা করবা কি, ভি এবং ইউ এর মান যেমন করে হয় হোক, এই ম্যাথটার সিকিউ কোশ্চেনটা থেকে তোমরা সেটা নির্ণয় করার চেষ্টা করবা, তাহলেই ইজিলি হয়ে যাবে। আসো আমরা এটা নির্ণয় করি। দেখো প্রথমে আমাদের সাইড নোট করতে হবে এখানে কি কি আছে। লক্ষ্যবস্তু দূরত্ব আছে, লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ দিয়ে প্রকাশ করি, কত আছে? এই পি থেকে বি এর দূরত্বটাই তো লক্ষ্যবস্তুর দূরত্ব, তাই নয় কি? পি থেকে বি এর দূরত্ব মানে মেরু থেকে বি পর্যন্ত দূরত্ব, যেহেতু লক্ষ্যবস্তুটা মেরু থেকে একটা দূরত্বে আছে, তাহলে আমরা বলতে পারি u ইকুয়াল টু পিবি ইজ ইকুয়াল টু 15 সেমি। ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি দর্পণটা উত্তল হয় তাহলে কিন্তু মানে বি অ্যালার্ট থাকতে হবে। যদি দর্পণটা কি হয়, উত্তল হয়, তাহলে বি অ্যালার্ট। কোথায়? দেখো উত্তল এবং অবতল দর্পণে ইউ ভি এফ এম এই জিনিসগুলো বের করতে গেলে একটা শর্টকাট ট্রিক্স আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এটা মাথায় রাখলে কখনোই ইউপি ভিবি এর মানে সমস্যা হবে না এবং পরীক্ষায় তোমরা ঝামেলায় পড়বা। এই জিনিসটা মুখস্থ রাখবা, সেটা হলো উত্তল দর্পণে এফ ইউ ভি এম, আর অবতল দর্পণে কয় ধরনের প্রতিবিম্ব হয়? দুই প্রকার। অবতল দর্পণে দুই ধরনের প্রতিবিম্ব হয়, একটা হলো বাস্তব আর একটা হলো অবাস্তব। এই তিনটা ট্রিক্স মনে রাখলেই তোমাদের উত্তল এবং অবতল দর্পণ যেটাই দিক না কেন তোমরা বিবর্ধন এবং প্রতিবিম্বের দূরত্ব সহজেই নির্ণয় করতে পারবে। উত্তলের ক্ষেত্রে মনে রাখবো মাইনাস প্লাস মাইনাস প্লাস, বাস্তবের ক্ষেত্রে মনে রাখবো প্লাস 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 মাইনাস, আর অবাস্তবের ক্ষেত্রে মনে রাখবো প্লাস প্লাস মাইনাস প্লাস। এই ট্রিক্সটা যদি তোমরা মনে রাখো তাহলে অবতল এবং উত্তল আয়নায় মান বসানোর সময় কখনো ভুল হবে না। দেখি এই ম্যাথটাতে এই শর্টকাট ট্রিক্সটা দিয়ে ম্যাথটা করলে সহজে হয় কিনা। দেখো লক্ষ্যবস্তুর দূরত্ব আছে কত? 15 সেন্টিমিটার। তাহলে এই আয়নাটা কি উত্তল আয়নায় ইউ এর মান কি নিতে হবে? প্লাস চিহ্ন সহ নিতে হবে। প্লাস আছে?
এখন আমাদের আর কি আছে দেখো, এই সি থেকে পি এর দূরত্ব তোমরা অবশ্যই জানো, সি থেকে পি এর দূরত্বটাকে আমরা বলি বক্রতার ব্যাসার্ধ। কেন? কারণ মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা আছে এইটাকেই বক্রতার ব্যাসার্ধ বলে। তাহলে বক্রতার ব্যাসার্ধ আমাদের সিপি দেওয়া আছে। তো তোমরা এখান থেকে একটা জিনিস জানো যে মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব। কি বলা হয়? মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত এইটুকু দূরত্বকে বলি আমরা ফোকাস দূরত্ব। একটু মনোযোগ দিয়ে দেখো, ফোকাস দূরত্ব। তাহলে এই ফোকাস দূরত্ব যতটুকু আছে আমরা জানি যে মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব যদি ফোকাস দূরত্ব হয় তাহলে মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে বক্রতার ব্যাসার্ধ বলা হয়। আর তোমরা অবশ্যই একটা সূত্র জানো যে বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়। ফোকাস দূরত্বের দ্বিগুণ। তাহলে বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। এখন আমার ম্যাথটা করতে গেলে এফ এর মান লাগবে, মানে ফোকাস দূরত্ব। তাহলে বক্রতার ব্যাসার্ধ যেহেতু ফোকাস দূরত্বের দ্বিগুণ, তাহলে এফ এর মান কত হবে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু বক্রতার ব্যাসার্ধের অর্ধেক ভাগ 2। কিভাবে হলো? বক্রতার ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ফোকাস দূরত্বের দ্বিগুণ। তাহলে এফ এর মান বের করতে গেলে কি করতে হবে? এই বক্রতার ব্যাসার্ধ, এরা দেখো এই টু এফটাকে আমরা যদি এই টু এফটাকে বামে নিয়ে আসি আর এই বক্রতার ব্যাসার্ধকে যদি ডানে নিয়ে যাই তাহলে আমার এফ এর মান লাগবে। তাহলে এফ কে রেখে 2 কে বাদ দেব। 2 আর এফ গুণ আকারে ছিল, এইদিকে আসলে 2 কি হবে? ভাগ হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এই সম্পর্কটা মনে রাখতে হবে। একটা হলো বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, আর সেখান থেকে আমরা লিখতে পারি এটার অর্ধেক। বক্রতার ব্যাসার্ধের মান আছে, তাহলে আমরা লিখতে পারি বক্রতার ব্যাসার্ধ। এটা তোমরা অবশ্যই লিখে নিয়ে মনে রাখবে। বক্রতার ব্যাসার্ধ সিপি বা পিসি আমরা লিখতে পারি। তাহলে বক্রতার ব্যাসার্ধ সিপি ইজ ইকুয়াল টু 60 সেমি। এখন আমাদের, আমি আগে তোমাদের বলছি বিবর্ধন বের করতে গেলে কি কি লাগবে? আমাদের ভিইউ লাগবে। তাহলে ভি এর মান কি আছে? না, ইউ এর মান আছে। তাহলে অবশ্যই এই সূত্র থেকে, এই ম্যাথের এই অংশ থেকে আগে ভি এর মান তোমাকে বের করতে হবে। মাইন্ড ইট। তাহলে দেখো এখান থেকে আমরা ভি এর মান বের করতে গেলে আমাদের এফ এর মান লাগবে। অতএব ফোকাস দূরত্ব কি হয়? একটু আগে শিখেছিলাম যে ফোকাস দূরত্ব এফ ইজ ইকুয়াল টু বক্রতার ব্যাসার্ধকে 2 ভাগ করলেই ফোকাস দূরত্ব পাওয়া যাবে। তাহলে বক্রতার ব্যাসার্ধ কত? 60। একে কয় ভাগ করব? 2 ভাগ করব। তাহলে ফোকাস দূরত্ব পাওয়া যাবে। 60 কে 2 ভাগ করলে কত হয়? 30। আর এককটা কিসে আছে? সেমিতে, তাহলে সেন্টিমিটার। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা ফোকাস দূরত্ব বের করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো তো এখানে কোনো কিছু কি ঘাটতি আছে? আমি কি কিছু দিই নাই এরকম মনে হচ্ছে? অবশ্যই। দেখো ফোকাস দূরত্বের ক্ষেত্রে একটু আগে আমি তোমাদের উত্তল আয়নায় মান বসানোর সময় কোথায় কোন চিহ্ন দিতে হবে সেটা শিখাইছি। তো সেই অনুযায়ী দেখো তোমরা ফোকাস দূরত্ব কিন্তু পজিটিভ মান দিলে হবে না, ফোকাস দূরত্ব অবশ্যই মানটা নেগেটিভ হবে, কারণ এটা উত্তল দর্পণ আর উত্তল আয়নায় ফোকাস দূরত্ব নেগেটিভ হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে, না হলে পরীক্ষায় ভুল হবে। এখন আমাদের ভি এর মান বের করতে হবে, তার মানে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে প্রথমে আমরা প্রতিবিম্বের দূরত্ব বের করব। তো আমরা জানি কি? আমরা জানি 1/f is equal to 1/v plus 1/u। এই সূত্রটি তোমরা জানো কি? তাহলে আমরা এই জিনিসটাকে একটু এদিকে লিখি। তাহলে এই পুরাটাকে আমরা বামে নিয়ে আসি। 1/v plus 1/u is equal to 1/f। এখন আমার ভি এর মান লাগবে। তাহলে এই ভি তো একাই নেই, উপরে 1 নিচে ভি আছে, এটাকে বামে লিখে দেব। দেওয়ার পরে বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাব। তো দেখো এর আগে থেকেই এখানে ছিল, তাহলে অবশ্যই প্রথমে বসবে। এরপরে এই যে প্লাস চিহ্ন সহ অংশটা আছে এটা এইদিকে আসলে মাইনাস হয়ে যাবে।
এই জিনিসটা তোমরা জানো যে বামের জিনিস ডাইনে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে এখন মান বসাবো। আচ্ছা তাহলে 1/f এর মান কত? -30 -1/u এর মান 15। এই পর্যন্ত বুঝছো? কোনো প্রবলেম আছে? আশা করি কোনো প্রবলেম নেই। দেখো এরপরে আমাদের এখানে লসাগু নিতে হবে। তো লসাগু নেওয়ার আগে একটা কাজ, সেটা হলো এই যে মাইনাসটা আছে, এই মাইনাস থাক, সমস্যা নেই। আমরা লসাগু নেওয়ার সময় কোন জিনিসটা মাথায় রাখবো, যে চিহ্ন কি থাকে থাক, লসাগু হবে সংখ্যার। লসাগু কিসের হবে? সংখ্যার হবে। তাহলে 30 আর 15 লসাগু কত তোমরা অবশ্যই জানো। 5 দিয়ে দিলে কত হচ্ছে? 3 5 15, 5 6 30, 3 অঙ্কে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 5 6 30। তাহলে 15 আর 30 এর লসাগু কত হচ্ছে? 30। তাহলে এই যে 30 বসাইলাম। বসানোর পরে এই 30 দিয়ে এই 30 কে ভাগ করব। তাহলে এখানে আমরা কি করব? এই যে 30 ভাগ, এখানে কত আছে? -30, ওর চিহ্ন সহ ভাগ দিয়ে দিব। তাহলে 30 30 এ কাটলে কত থাকে? 1। তাহলে হচ্ছে -1। ঠিক আছে? তাহলে ওই -1 আর এই -1 গুণ করতে হয়। তাহলে -1 আর 1 গুণ করলে কত হয়? -1। বুঝছো? এরপরে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন দিলাম। এই 30 দিয়ে 15 কে ভাগ দিব। তাহলে 30 ভাগ 15, তাহলে ভাগ করলে কত হয়? 2। তাহলে 2 আর 1 গুণ করলে 2 হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটা জিনিস জানানোর জন্য বলি, অনেকে করে কি 15 ভাগ 30 দিয়ে দেয়। এটা সম্পূর্ণ ভুল। 15 ভাগ 30 নয়, লসাগু ভাগ হরের মান। আগে লসাগু পরে হরের মান। বুঝতে পারছো? এখন দেখো এটা টোটাল করলে কত দাঁড়াচ্ছে? তাহলে মাইনাসের ক্ষেত্রে আমি হিসাব করি কিভাবে? তাহলে এটা -3 হবে বাই কত? 30। -3 বাই -1 আর -2। এটাকে হিসাব করবো কিভাবে? যতগুলা মাইনাস থাকবে একটা নিব। একটা নিলাম, নেওয়ার পরে সংখ্যাগুলো জাস্ট যোগ করে দেব। 2 এর আগে এইভাবে। ঠিক আছে? তাহলে এটা কাটলে কত হয়? 3 অঙ্কে 3, 3 10 এ 30। তাহলে হচ্ছে -1/10। বুঝতে পারছো? তাহলে আমাদের এইদিকে পাওয়া গেল কি? 1/v = 1/10, বা 1/v = -1/10। এখন আর গুণন করো, বা আমরা আর গুণন যদি করি তাহলে কি হচ্ছে? এই 1 আর v গুণ করলে হচ্ছে -v = 10। অতএব v = কি লিখতে পারি? -10 সেন্টিমিটার। বুঝতে পারছো? এইটা এটা গুণ করলে v - v -10। এরপরে এই মাইনাসটা এদিকে গেলে -10 হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত সেই ভি এর মান পেয়ে গেছি। বারবার একটা কথা বলি, পরীক্ষার খাতায় বারবার আমরা জানি লিখবা না। ওইটাতে যদি একবার আমরা জানি লিখি, পরে একটু অন্য কথা লিখবা, তাহলে স্যাররা খাতা কাটার সময় বিরক্ত হবে। তাহলে আবার আমরা লিখি বিবর্ধনী m = -v/u। তো বিবর্ধনের মান বের করার সময় তোমরা অবশ্যই এখানে মডুলাস চিহ্ন ব্যবহার করবে। ঠিক আছে? সো মডুলাস চিহ্ন ব্যবহার করলে আসলে মাইনাস দেওয়ার প্রয়োজন পড়ে না। তো আমরা এখানে আর মাইনাস দিব না, মডুলাস যেহেতু দিয়ে দিছি। তাহলে মডুলাস v এর মান কত? v এর মান -10। u এর মান কত ছিল? u এর মান ছিল 15। v এর মান -10, u এর মান কত? u এর মান 15। তাহলে এই 10 আর 15 ভাগ করলে কত? 5 দিয়ে কাটলে হচ্ছে, দেখো 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 3 5 এ 15। তাহলে হচ্ছে 2/3। তাহলে তোমরা এখানে কাটাকাটি করবা না, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। এটা কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে 2/3 হয়। তাহলে ভাইয়া তোমাদের কোশ্চেন, ভাইয়া তাহলে মাইনাস চিহ্ন গেল কই? মাইনাসকে বিদায় করার কাজ কে করতে? এই মডুলাস চিহ্ন। এর কাজই হলো এর ভিতরে যে চিহ্নই আসুক না কেন, ওকে প্লাস তৈরি করা। তাহলে মাইনাসকে কি করে দিছে? প্লাস করে দিছে। বুঝতে পারছো? তাহলে এইভাবে তোমরা উত্তল অথবা অবতল দর্পণে ভি এর মান বের করে বিবর্ধন সহজেই নির্ণয় করতে পারবা। তবে অবশ্যই একটু আগে যে টেবিলটা শিখাইছি, এই টেবিলটা তোমাদের জন্য মুখস্থ রাখা জরুরি। বুঝা গেছে? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কথা চিন্তা করে আমি এই সিকিউটাকে সহজ আজকে পর্যন্তই।
নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।